আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের তোমরা হচ্ছে ফিউচার সাতাশ মানে এইচএসসি সাতাশ, তোমাদের পদার্থবিজ্ঞানের আমাদের সিজন 1 ক্লাস চলতেছিল। ভেক্টর শুরু হয়েছিল দ্বিতীয় অধ্যায়। ভেক্টরের 5টা লেকচার গেছে। 5 নাম্বার লেকচারটা ঠিকমতো পড়াইতে পারিনি। গরমে অবস্থা খুব খারাপ, কারেন্ট নাই, মানে নেট প্রবলেম বলতে কি কারেন্ট নাই, কারেন্ট না থাকার কারণে সব কিছুই অফ অফ হওয়া হওয়া অবস্থা। কমেন্ট দেখা যাইতেছিল না, প্রচুর ডিস্টার্ব দিছে কালকে, যার কারণে ক্লাসটা নিতেই পারিনি। আর তাই ওই জিনিসগুলো আমি আজকে আরেকবার দেখাবো। আমরা শুরু থেকে আরেকবার সুন্দরকে বললেন ভেক্টরে আমরা এখন পর্যন্ত যা যা পড়ছি। প্রথমে আমরা দেখছি ভেক্টরটা, প্রথমে দেখছি রাশি কি। ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় সব রাশি। রাশি দুই প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশির প্রকাশ করতে শুধুমাত্র মান লাগে সেগুলো স্কেলার রাশি। যে সকল রাশি প্রকাশ করতে মান আর দিক দুইটা লাগে ওটা হচ্ছে ভেক্টর রাশি। তারপরে আমরা রাশি থেকে আমরা গেছিলাম ভেক্টরে। ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয় দেখাইছিলাম। তারপরে আমরা 14 প্রকার ভেক্টর পড়ছি। ঠিক আছে, 14 প্রকার ভেক্টর পড়ছি। 14টাই ইম্পর্টেন্ট না, ওইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি লাস্ট সামারি ক্লাসে ওগুলো এক্সট্রা চিহ্ন দেবো। ওই কটার সংজ্ঞা তোমাদের মনে থাকা লাগবে। ওগুলোর মধ্যে পরীক্ষা আসবে সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর আরেক নাম নাল ভেক্টর। তারপর হচ্ছে তোমার সমান ভেক্টর, অসমান ভেক্টর, সঠিক ভেক্টর, অনেক প্রকার ভেক্টর পড়ছি। 14 প্রকার। সবথেকে ইম্পর্টেন্ট ভেক্টর কি? আয়ত একক ভেক্টর। মানে তিনটি স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি অক্ষ বরাবর যে একক ভেক্টর কল্পনা করা হয় ওগুলো হচ্ছে আয়ত একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, জে অক্ষ বরাবর জে ক্যাপ, কে অক্ষ বরাবর কে ক্যাপ। আরেকটা তার থেকে আরেকটা আছে ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে একক ভেক্টর। কোন একটা ভেক্টরের মান এক হলে একক ভেক্টর। একক ভেক্টরের সূত্রটা কি ছিল? কোন একটা ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। লাস্ট ক্লাসে এগুলো সব আবার বোর্ডে লিখে আবার সামারি করে দেবো। লাস্টে একটা সুন্দর একটা ক্লাস হবে, ওয়ান শট ক্লাস। ওয়ান শটে পুরো অধ্যায় শেষ করে দেবো ওই ক্লাসে। এখন দেখো, তারপরে আমরা কি পড়ছিলাম? তারপরে আমরা পড়ছিলাম হলো ভেক্টরের যোগ বিয়োগ। তারপরে আমরা পড়ছিলাম ভেক্টরের গুণন। ভেক্টরের গুণনের মধ্যে আমরা কোন কোন গুণন পড়ছিলাম? ভেক্টরের গুণনের মধ্যে না, তারা আমরা লম্ব বের করা পড়ছি না, লম্ব দিক বের করা পড়ছি। তারপরে হচ্ছে আমরা লম্ব উপাংশ পড়ছি। অভিক্ষেপ পড়াটা বাকি আছে। অভিক্ষেপ তোমার কি এখন জানা লাগবে না, ওটা পরে পড়াবো। ওটা আলাদাভাবে ওটাকে আলাদা একটা টপিক বানানো যায়, ওটাকে আলাদাভাবে পড়াবো লাস্টে। ওটা একটু কম ইম্পর্টেন্ট। লম্ব উপাংশটা খুব গুরুত্বপূর্ণ, লম্ব অভিক্ষেপটা। ঠিক আছে, উপাংশটা পরে। তারপর হচ্ছে তোমাদের কি বলতেছিলাম? গুণন, ভেক্টরের গুণন। ভেক্টরের গুণনের মধ্যে গুণন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার গুণন আর একটা হচ্ছে ভেক্টর গুণন, বা হচ্ছে তোমার ক্রস গুণন আর হচ্ছে তোমার ডট গুণন। ডট গুণন শেষ হচ্ছে চতুর্থ লেকচারে। ক্রস গুণনের একটু পড়াইছিলাম আমি হচ্ছে পঞ্চম লেকচারে। ওই ক্রস গুণন আমি এটা আরেকবার দেখা দেবো। ক্রস গুণনটা আমি আরেকবার দেখা দিই। ক্রস গুণন কি? দুইটা ভেক্টর মনে করো, এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে ক্রস চিহ্ন করার পরেও যদি যে গুণফলটা আসবে সেটাও যদি হয় একটা ভেক্টর, তাহলে এটা হচ্ছে তোমার ক্রস গুণন। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার একটা ক্রস গুণন। ক্রস গুণনের চিহ্ন কি? এই যে ক্রস চিহ্ন। ঠিক আছে, ক্রস গুণন কিভাবে করে এটা আমি এখন দেখাবো। দেখো আরেকবার দেখা দিই। এটা হচ্ছে এ ভেক্টর, মনে করো তোমার হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k। আরেকটা মনে করো তোমার বি ভেক্টর, যেটা হচ্ছে তোমার i প্লাস 2j প্লাস তোমার দিলাম হলো 5k। ঠিক আছে, এই দুটো ভেক্টরে আমি এখন জিজ্ঞেস করলাম ক্রস গুণন কত। এইটা এখন পরীক্ষা এইভাবে দিতে পারে কিন্তু, যে এইটা কত, তখন তুমি কি করবা? ক্রস গুণন বের করে তার মানটা বের করে দিবে। ঠিক আছে, এইটা মানে তোমার ক্রস গুণনের মান চাইছে। এখন আমি আমাদের ক্রস গুণন বের করাটা শিখি। মান বের করতে তুমি জানো, ক্রস গুণন করে যা আসবে তার সবগুলোর স্কয়ার রুট ওভার এটি। এখন দেখো এই দুটো আমি গুণ করব, ক্রস গুণন করব। এ গুণন বি, এ আর বি যখন আমি ক্রস গুণন করব, সেটা আমি কি করব? আগে একটা আমি মডুলাস চিহ্ন দেবো। মডুলাস চিহ্ন দেবো। আই জে কে আছে, আগে আমি লিখবো আই, তারপর লিখবো জে, এন্ড লাস্টে লিখবো আমি কে। এখন আই এর সবগুলো আই এর নিচে লিখবো, জে এর সবগুলো জে এর নিচে, আর কে এর সবগুলো লিখবো কে এর নিচে। আই এর সব কি আছে? 2, এখানে কত? 1, তাহলে এই যে 2 1, অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি। তারপরে এই যে জে এর সব কি? 3 আর 2, লিখলাম 3 2। কে এর সবগুলো কি আছে? 4 আর 5, তাহলে আমি লিখলাম এই যে 4 আর হচ্ছে 5। এখন আমার নেক্সট কাজটা কি? দেখো আমার নেক্সট যে কাজটা, আমি একটা একটা করে শখ ধরবো আর হচ্ছে আমি কাজ করবো। কিভাবে করবো এটা দেখো। এখন এই প্রক্রিয়াটা তোমাদের হায়ার ম্যাথে একটা অধ্যায়ই আছে, ম্যাট্রিক্স নির্ণয়। এখানে একটু লাগে শুধু ক্রস গুণন করতে। আমি প্রথমে আই ক্যাপকে নিলাম। মনে রাখবা, যখন তুমি আই ক্যাপকে নিলা তখন তোমার আই বরাবর এই যে এইটা আর এইটা চলে যাবে, গুড বাই। বাকি থাকে 4জন না, এই 4জনের মধ্যে তোমার গুণ করতে হবে। এখন তুমি গুণ করো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এই দিকে।
তাই না? ঘড়ি কাঁটা কোন দিকে ঘরে? এইদিকে ঘরে না? ঘড়ি কাঁটার দিকে, সরি ঘড়ি কাঁটার দিকে। তুমি গুণটা কিভাবে করবো? ঘড়ি কাঁটার দিকে। কিভাবে ঘড়ি কাঁটার দিকে? দেখো, ঘড়ি কাঁটা এদিক থেকে জানা, তাহলে তুমি প্রথমে এইটাকে ধরবো, তাহলে এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, ঠিক আছে? তাহলে তুমি 3 এর সাথে 5 গুণ করো, 3 5 15, তারপরে যে 4 এর সাথে 2 গুণ করো, 4 2 গুণ 8, মাঝখানে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন, ঠিক আছে? তারপরে তুমি একটা সংখ্যা মনে রাখতে পারো, প্লাস মাইনাস প্লাস, এইটা তুমি মনে রাখো, প্লাস মাইনাস প্লাস। প্রথমে তুমি প্লাস দিছো, তাহলে এখানে হবে মাইনাস, পরেরটাই হবে প্লাস, পরের সহগের আগে আবার হবে প্লাস, প্রথম সহগের আগে প্লাস, পরের সহগের আগে মাইনাস, লাস্টের কে এর আগে হবে প্লাস, ঠিক আছে? এটা মনে করবে, প্লাস মাইনাস প্লাস, প্রথমে প্লাস, তারপর মাইনাস, আবার পরে যে হবে প্লাস। এখন দেখো, আই শেষ, আই এর কাজ শেষ, এবার আমি নেবো কত বলো? কে, জে কে নেবো, আই এর পরে হবে জে। এখন তুমি যখন জে কে নিলা, তুমি যখন নিলা জে, এই যে তুমি যখন জে কে নিছো, যে বরাবর নিচের যে যারা আছে, যে নিচে যারা আছে এরা, হলো যে বরাবর যারা আছে এরা তোমার আর খাতায় নাই, পরীক্ষা খাতায় এভাবে দাগ দিও না, ওটা মনে মনে, এরা বাদ। বাকি যে 4 জন থাকবে, এই 4 জনের মধ্যে তুমি আবার আর গুণন করবা। আমি বলছি ঘড়ি কাটার বিপরীত দিকে। আগের বার এইটাকে ধরছিলে না, মানে এই জায়গায়, মানে এই পাশেরটাকে ধরছিলে না, এবার তার পরেরটাকে ধরা লাগবে, কারণ ঘড়ি কাটার বিপরীত দিকে, তুমি এই দিকে ঘুরে ঘুরে গুণ করবা। প্রথমে আমি এই দিক থেকে গেছিলাম, মানে 3কে আগে 5 দ্বারা গুণ করছিলাম, এবার আমি 2 নাম্বারটা থেকে শুরু করবো। এবার 2 নাম্বারে কে আছে? 4, তাহলে 4 কে 4, তার সাথে মাইনাস 5 2 গুণ 10, মাঝখানে মাইনাস চিহ্ন হবে, এটা মনে রাখো। এই জিনিসটা আমি আরেকবার বুঝাই দেবো, কারণ এটা জানি সমস্যা হতে পারে। দেখো, তুমি গুণ করবা ঘড়ি কাটার দিকে, সরি বারবার বিপরীত দিকে বলি, ঘড়ি কাটার দিকে। ঘড়ি কাটা এই দিক থেকে এই দিকে চলে, মানে ঘড়ি কাটা এইভাবে চলে, এই যে এইভাবে ঘড়ি কাটা চলে, তাই না? তাহলে আমি প্রথমে যদি আমি 1 নাম্বারটা 1 মনে করি, এইভাবে আছে 1 2 3 4, প্রথমে আমি এইটার সাথে এইটা গুণ করবো, কারণ কি ঘড়ি কাটা এই দিক দিয়ে শুরু হবে, এই দিক দিয়ে শুরু হবে, আর এইটার সাথে এইটা গুণ করবো। দ্বিতীয়বার আমি এইটা থেকে শুরু করবো, কারণ ঘড়ি কাটা এই দিক দিয়ে যাইতেছে, এটার সাথে এইটা গুণ করবো, তারপর আমি এটার সাথে এইটা গুণ করবো, তারপর আমি এইটা থেকে শুরু করবো, এটার সাথে এইটা গুণ করবো, তার সাথে আমি এটার সাথে এইটা গুণ করবো, ঠিক আছে? কারণ ঘড়ি কাটা এই দিকে যাইতেছে। শুরুতে কাকে নেবো ওইটাই আর কি। আমি শুরুতে যখন এই 4 জন ছিল, তখন আমি এই দিক দিয়ে শুরু করেছিলাম, 3 5 15, 4 2 গুণ 8, ঠিক আছে? মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন হবে, আর এইখানে সহগের আগে কি চিহ্ন হবে? সেটা প্লাস মাইনাস প্লাস, প্রথমে প্লাস, তারপর মাইনাস, আবার এখন হবে দেখো প্লাস, ঠিক আছে? কারণ এই যে প্লাস, সূত্রের প্লাস, এটা সূত্র হিসেবে মনে রাখতে পারো। এবার আমি যখন যে সহগ নিছি, তখন যে সারি কলাম সব বন্ধ, বাকি যে 4 জন আছে, এবার তুমি আবার কাজ করতে পারো, 5 2 গুণ 10 আগে লিখতে পারো, ভুল হবে কিন্তু। ঘড়ি কাটার বিপরীত দিকে, আমি প্রথমবার এই দিক থেকে শুরু করছিলাম, এবার তার পরের বার থেকে এই যে দিক থেকে, তার মানে 4 কে 4, 5 2 গুণ 10 হয়েছে। এবার দেখো, এবার আমি যখন নেবো কে ক্যাপকে যখন নেবো, তখন আবার দেখো প্লাস, দেখো এই যে প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে তোমার সূত্র। তারপরে দেখো, আমি যখন কে নেবো, এটা আবার বিষয় দিল, এগুলো তুমি লিখবে না কিন্তু পরীক্ষা খাতায়, পরীক্ষা খাতায় লিখবে না, এটা নোটে তুমি লিখতে পারো, পরবর্তী দিন মনে থাকে। যখন তুমি কে নিবা, কে নিচ আর কে সাইড অফ তোমার জন্য, এই 4টার মধ্যে। এবার বলো তুমি কাকে আগে গুণ করবা? এবার কি আগের মতো করবা যে আগে এইটা এই সেটটা গুণ করবা? হবে না, এইখান থেকে এইখানে গেছে, এবার তার নিচে আসবে ঘড়ি কাটা, এইখান থেকে এইখানে গেছে, এবার তার নিচে আসবে, তার মানে আগে 2 এর সাথে আমরা 2 গুণ করবো, 2 2 গুণ কত? 4, তার সাথে মাইনাস চিহ্ন অবশ্যই হবে, এবার বাকি 3 কে শেষ। এটা জাস্ট এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন তোমরা তো জানো, ভেক্টরের যোগ বিয়োগ গুণ, এগুলো তো তোমরা পারো, তাই না? গুণ করো আর বিয়োগ করো, 15 থেকে 8 দিলে কত হয়? 8 7 হয় না? তাহলে এখানে হবে 7i, তাই না? আগে প্লাস না দিলে হবে মাইনাস, দাও আগে মাইনাস, যে আছে যেটা পরে দিই। দেখো তো 4 থেকে 10 বাদ দাও, কত হয়? -6, তাহলে কত হয়? যে দাও তুমি, যাও -6, ব্র্যাকেট দিয়ে রাখো -6, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কারণ আগে মাইনাস আছে, তারপরে প্লাসের প্লাস দাও। এবার কে তুমি লেখো, 4 থেকে 3 বাদ দেবা, 1 থাকে না? দিলা 1 গুণন 1। এখন দেখো এটা হিসাব করো, 7i, এই মাইনাসটা যখন আগে আসবে, -7 সে প্লাস 6j, প্লাসে প্লাসে প্লাস 1k, এটা হবে তোমার ক্রস গুণফল, এটাই হবে তোমার ক্রস গুণফল। এতটুকু ক্লিয়ার? এবার দেখো নেক্সট যাই। এখন দেখো, এইটা হচ্ছে তোমার ক্রস গুণনের নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ক্রস গুণনের নিয়ম। ক্রস গুণন এইভাবেই করে। এখন তোমরা প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিসের অপারেশন, ঠিক আছে? প্র্যাকটিস করতে পারো। আমি এমনি একটা বানিয়ে দিলাম, এটা একটু প্র্যাকটিস করে দেখো তো কি আসে। মনে করো তোমার পি ভেক্টর সমান দিলাম 3i 2j 4k, আর কিউ ভেক্টর সমান দিলাম i 2j minus k 2k minus 2k, এটা ইজ ডব্লিউ। তোমরা করবে কি, যে পি ভেক্টর
ক্রস কিউ ভেক্টর, লেখা একটু বড় করি তোমরা বোঝো না, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, এইটার মান সমান কত, এটা এস ডাব্লিউ, এটা এস ডাব্লিউ। ঠিক আছে, এখন আমরা একটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে এই স্ক্রু গজারি। স্ক্রু গজারি হচ্ছে তোমার ডান হাতি স্ক্রু নিয়ম, ডান হাতি, এটা হাতি না, ওই হাতি না, এটা তোমার হাতের, ডান হাতের স্ক্রু নিয়ম বা ডান হাতি স্ক্রু নিয়ম, ডান হাতি স্ক্রু নিয়ম। জিনিসটা কি দেখো, নিয়ম, ডান হাতি স্ক্রু নিয়মটা কি দেখো, ডান কোনটা, বাম না, এটা ডান, এটা ডান, এটা বাম, তাহলে ডান হাতি স্ক্রু নিয়ম। এই যে ডান হাতটাকে তুমি এইরকম করো, মনে করো তুমি কোনো একটা সমতল পৃষ্ঠে তুমি তোমার হাতটাকে এইভাবে রাখলে, এখানে তোমার দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর আছে এইখানে, মনে করো দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর তোমার এই বরাবর আর একটা ভেক্টর হচ্ছে তোমার এই উপর বরাবর, কোন বরাবর, এই বরাবর। ঠিক আছে, করার পরে তুমি বড় ভেক্টরটাকে, একটা ভেক্টরটাকে তুমি আরেকটা ভেক্টরের কাছে নিয়ে আসলা, এই ভেক্টরটাকে তুমি মনে করো এই বরাবর যে ভেক্টরটা আছে ওই ভেক্টরটা তো দেখাইতে পারতেছি না, মনে করো যে এই ভেক্টর, এই কলমটা একটা ভেক্টর আর এইদিকে একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর। ঠিক আছে, এই যে সেই ভেক্টর, এখন তুমি এই ভেক্টরটাকে তুমি সরায় এই ভেক্টরটার কাছে আনতেছো, এই যে এমন মনে করো, এই যে এমন, এই ভেক্টরটাকে সরায় তুমি এই ভেক্টরের কাছে আনতেছো। ঠিক আছে, অথবা তুমি এই ভেক্টরটাকে সরায় ওই ভেক্টরের কাছে নিয়ে যেতেছো, তাহলে সরণ তোমার গুণফলটা কিরকম হবে জানো, তোমার হচ্ছে স্ক্রুটা যেদিকে ঘুরবে, স্ক্রুটা যেদিকে ঘুরবে, তুমি কোন একটা সমতলে তোমার একটা স্ক্রু স্থাপন করলা, ডান হাতে স্ক্রু স্থাপন করলা বা কোন একটা স্ক্রু স্থাপন করলা, যে তুমি হাত দিয়ে সেটা নির্ণয় করতে পারবা, স্ক্রু স্থাপন করলা, মনে করো এটা সেই স্ক্রু, তুমি এই ভেক্টরটাকে এই ভেক্টরের কাছে আনতেছো, এইভাবে এই ভেক্টরটার কাছে আনতেছো। এখন মনে করো সেই, এখন এই কাছে আনার কারণে এটা ঘুরে ঘুরে এই স্ক্রুটা এদিক খুলে আসতেছে, তাহলে ভেক্টরের গুণফলের দিক হবে এই দিক, যেই দিক খুলে আসবে ভেক্টরের গুণফলটা হবে কোন দিক, ওই দিক। আর তুমি যে এই ভেক্টরটাকে যে এই ভেক্টরের কাছে নিয়ে যাও, তাহলে দেখবে এই দিক উল্টা দিকে ঘুরতেছে, ভেক্টরটা ভেতরের দিকে ঢুকতেছে, স্ক্রুটা ভেতরের দিক ঢুকতেছে, তাহলে ওটা কি হবে, ওটা হবে হচ্ছে ভেক্টরের গুণফল হবে ভেতরের দিক। ঠিক আছে, তখন ক্রস গুণনের দিক হবে ভেতরের দিক। এইটা দিয়ে কিন্তু বোতলের সিপি দিয়ে কিন্তু আরো সুন্দরভাবে দেখানো যায়। দেখো এই যে বোতলটার দিকে খেয়াল করো, এটা মনে করো দুইটা ভেক্টর আছে, এখানে দুইটা ভেক্টর আছে, চিত্র আগে দেখাই দিই, বোতলের মুখে দুইটা ভেক্টর আছে, এই যে বোতলের মুখ দেখো এমন খুব বড় হয়ে গেছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমার সেই বোতল, এটা হচ্ছে বোতল। ঠিক আছে, এখানে তোমার দুইটা ভেক্টর কাজ করতেছে, কয়টা, দুইটা ভেক্টর কাজ করতেছে। একটা ভেক্টর তো তুমি কোন যেদিকে ঘুরাবা, মনে করো তুমি এইদিকে ঘুরাইতেছো, এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, তাই না, আরেকটা ভেক্টর কাজ করতেছে কোন দিক, আরেকটা ভেক্টর কাজ করতেছে হচ্ছে তোমার কোন দিক, দাঁড়াও এক মিনিট, হ্যাঁ এই দিক, তোমার একটা ভেক্টর কাজ করতেছিল তোমার এই দিক, তুমি যে দিক দিয়ে ধরে ঘুরাইতেছো ওইটাকে তুমি উপাংশে ভাগ করে দাও, এই দিক আরেকটা এই দিক। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা। উপাংশের কথা মনে আছে, উপাংশ যখন পড়াইছি, উপাংশের কথা মনে আছে, তুমি এই দিক দিয়ে ধরে ওকে ঘুরাইতেছো, ওটা উপাংশে ভাগ হয়ে যাবে ওয়াই দিকে আর এক্স দিকে। ঠিক আছে, এইটুকু দেখানো যাবে না, তো ওই জন্য আঁকাই নিলাম, এই যে বোতল। তাহলে আমি যখন এদিক থেকে ধরে যখন এটা আমি ঘুরাবো, তখন এটা উপাংশে ভাগ হয়ে যাবে, আমার যে ভেক্টরের দিকটা, আমার যে ভেক্টরটা দুই দিকে ভাগ হয়ে যাবে, এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা। এখন আমি এই একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের কাছে নিয়ে যেতেছি, এই যে যখন ঘুরাইতেছি একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের কাছে নিয়ে যেতেছি, বলতো এখন দিক কোন দিক, দিকটা কোন দিক, বোতলটা খুলে আসলো, দিকটা কোন দিক, এই দিকে না, আস্তে আস্তে উপরের দিক উঠে আসছে না, তাহলে এই ভেক্টরের ক্রস গুণন হবে উপরের দিক। আর যখন আমি মনে করো এই ভেক্টরটাকে ওই ভেক্টরের কাছে নিয়ে যেতেছি এইভাবে ওই দিকে ঘুরে, তাহলে ভেতরের দিক ঢুকতেছে, নিচের দিক নামতেছে, তাহলে ওই ক্ষেত্রে ভেক্টরের গুণফলের মান নিচের দিক। ঠিক আছে, এই জিনিসটা একটু এটা ক্ষমার্কে আসতে পারে। ডান হাতে স্ক্রু নিয়মের মাধ্যমে তোমার হচ্ছে বোতলের সিপি কিভাবে লাগা বা সেটা ব্যাখ্যা করো, বা এটা তোমার ফ্যান দিয়েও আসতে পারে। তোমার ফ্যানের বাতাস নিচের দিকে আসে কেন, কারণ দুইটা ভেক্টর যখন একটা আরেকটার পাশে যায়, তখন ডান হাতে স্ক্রু নিয়ম অনুসারে ভেক্টরের তোমার গুণফলের দিকটা নিচের দিক ঘটে, যার কারণে বাতাস সব নিচের দিকে আসে। ঠিক আছে, তাহলে এটা হলো ভেক্টরের গুণফলের কারণে। এতটুকু জিনিসই শুধু তোমরা ব্যাখ্যা, এটা তো ওই জন্য লিখলাম না, এতটুকু জিনিস তোমরা সব বানায় টানায় লিখে দিবে এতটুকু। ঠিক আছে, বানায় টানায় লিখে দিবে এতটুকু, যে পরীক্ষায় আসে ডান হাতে স্ক্রু নিয়মের মাধ্যমে এটা প্রমাণ করো বা ওইটা প্রমাণ করো, জাস্ট বলবা যে এতটুকু লিখে দিই, একটু লিখে দিই যে দুটি ভেক্টরের সমতলে ডান হাত স্থাপন করলে ডান হাত বা একটা স্ক্রু যদি আমি স্থাপন করলে যদি একটা ভেক্টরকে মনে করো প্রথম ভেক্টরকে আমি দ্বিতীয় ভেক্টরের কাছে নিয়ে যাবো, প্রথম ভেক্টরকে দ্বিতীয় ভেক্টরের কাছে নিয়ে যাই, কাছে নিয়ে যাওয়া মানে কি, কোনটা তোমার ছোট করে আনা না,
একটা ভেক্টরকে যে দ্বিতীয় ভেক্টরের দিকে যদি নিয়ে যায় তাহলে ছোট করে আনা না, ওটাকে আরেকভাবে বলা যায় একটা ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে আগাইতে থাকি, ক্ষুদ্রতম কোণে মানে কোণ ছোট করতে থাকি, ক্ষুদ্রতম কোণে অগ্রসর করতে থাকি তবে ভেক্টরের গুণফলের দিক ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের দিক তাদের ভেক্টরের ক্রস গুণফলের দিক তাদের স্ক্রুটার তোমার হচ্ছে স্ক্রুটা যেদিকে যাইতেছে তার দিকে হবে, স্ক্রুটার দিক বরাবর হবে। স্ক্রুটা মনে করো তোমার খুলে খুলে বাইরের দিকে আসতেছে, তাহলে ওই গুণফলের দিক কই? বাইরের দিক। যদি দেখো যে স্ক্রুটা ভেতরের দিক ঢুকতেছে তাহলে দিকটা কই হবে? ভেতরের দিক। এইটাই, ঠিক আছে? এইটাই, এটা হলো ডানহাতি স্ক্রু নিয়ম। এটা কি? ডানহাতি স্ক্রু নিয়ম। এরপরে দেখো, এটা মনে হয় গত ক্লাসে দেখানোর সুযোগ হয়নি। এই স্ক্রু নিয়মটা, এটা হচ্ছে ক্রস গুণনের মানে তোমার অন্তর্ভুক্ত। তারপরে দেখো আরেকটা যে বিষয় আছে ক্রস গুণনের, সেটা হচ্ছে তোমার ক্রস ডট গুণনের একটা সূত্র ছিল না, এ ডট বি সমান এ বি কস থিটা। এটা না, এখান থেকে তোমার থিটার মানটা বের করতে বলে, থিটা বা আলফা যেটা মনে করো, সেটা মানটা তুমি বের করতে চাইলে বের করতে পারতা। কিন্তু তোমার যখন ক্রস গুণনের ক্ষেত্রে সূত্রটা একটু ভিন্ন আছে। এ ক্রস বি সমান এ বি কসটা হয়ে যাবে সাইন থিটা, কিন্তু একটা একক ভেক্টর লাগবে, কারণ এটা তো গুণফল তো ভেক্টর রাশি হবে, তো এখানে একটা একক ভেক্টর লাগবে। এইটা দেখো, এটা একটা ভেক্টর রাশি হয়ে গেছে, এটা একটা একক ভেক্টর, আই জে কে যেটাই হোক না কেন একক ভেক্টর লাগবে। তাহলে এটা হচ্ছে তোমার কোন ভেক্টর? এটা হচ্ছে তোমার কোন গুণ? ক্রস গুণ। এটা হচ্ছে ক্রস গুণের সূত্র, ঠিক আছে? ক্রস গুণের সূত্র। সেই একক ভেক্টরটা তুমি এখন কই পাবা? একটা অঙ্ক করলে তুমি বুঝতে পারবা। এই সূত্রটা জাস্ট মনে রাখো, সাইডে লিখে রাখি সূত্রটা, ঠিক আছে? সূত্রটা সাইডে লিখে রাখি, একটা অঙ্ক করি তাহলে বুঝবা। এই সূত্র দ্বারা এ ক্রস বি সমান এ বি সাইন থিটা আর হচ্ছে একক ভেক্টর। এখন দেখো, মনে করো এই একটা ভেক্টর দিছে 2y 3j 4k, বি একটা ভেক্টর দিছে 3j 4k 3i 4j 2k। এই দুটো ভেক্টরের মধ্যে তোমার প্রথমে ক্রস গুণন বের করতে বলছে। দুটো ভেক্টরের মধ্যে তোমার বলছে যে এখান থেকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। পরীক্ষায় তোমার একক ভেক্টরটা বলে দিতে পারে, একক ভেক্টর না বলে দিতে পারে। তুমি একক ভেক্টরটাকে বের করে নেবা। এই যে ইটাটা আছে না, ইটা যেটাকে একক ভেক্টরকে কিন্তু এইভাবেও প্রকাশ করা যায়, এইভাবেও প্রকাশ করা যায়। সেই একক ভেক্টরটা তুমি আগে বের করে নাও, এই দুইজনের একক ভেক্টর তুমি বের করে নাও, ঠিক আছে? এটার মানটা তুমি আগে বের করে নাও, এ ক্যাপের মান। আমরা দেখো বের করি, এই যে একক ভেক্টর মান কি হবে? উপরে হবে ভেক্টর দ্বয়ের কি এটার মান না, উপরে হবে ভেক্টরটা আর নিচে হবে তার মান, তাই না? উপরে হবে ভেক্টরটা, নিচে হবে তার মান, বসাও। উপরে হবে 2i, না প্রশ্নে বলে দিবে যে এদের মধ্যবর্তী একক ভেক্টর হবে এত, এদের মধ্যবর্তী একক ভেক্টরটা হবে এত, এটা প্রশ্নে বলে দেবে। দিক লাগবে না, বাদ দাও। তোমার যদি বলে একক ভেক্টরের মান, ঠিক আছে, এটা যদি মনে হয় একক ভেক্টর ক্রস গুণফলের মান যখন বলবে তখন তোমার আর দিকটা থাকবে না, মানের মধ্যে তো দিক থাকে না, তখন দিকটা উঠে যাবে। তুমি এই সূত্রটা ব্যবহার করবা। প্রথমে এই সূত্রটা লিখবা, লিখে তারপর তুমি ওই সূত্র থেকে এই সূত্রতে আসবা, ডাইরেক্ট আসবা। আমরা জানি উইনো, আমরা নাই, উইনো মানে আমরা নাই। এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান তোমার হচ্ছে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা আর একটা একক ভেক্টর। অতএব এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান সমান এ বি সাইন থিটা। বাস, একক ভেক্টর উঠে গেল। তোমার একক ভেক্টর আর কোনো ঝামেলা নেই। এই দুইটার নামে তোমার একক ভেক্টর বের করা লাগতো, যে টপিক তোমাদের এখনো পড়াইনি। দুইটা ভেক্টরের একসাথে একক ভেক্টর বের করা, ওগুলো পরে তুমি ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইনে আসবে। অতএব এত সময় এত, মানে তুমি যখন ওই ভেক্টর মানটা বের করবা তখন আর একক ভেক্টরটা উঠে গেল। তাহলে এখন তুমি অঙ্ক করো, এখন তুমি ক্রস গুণফলের মান এত, ডাইরেক্ট তুমি এখান থেকে ক্রস গুণফলের মানটা পেয়ে যাবে। ডাইরেক্ট কি পেয়ে যাবে? এখান থেকে ক্রস গুণফলের মানটা পেয়ে যাবে। তো মানটাই তো সেখান থেকে তুমি এখন থিটাটা বের করো, এখান থেকে তুমি থিটা বের করবে।
এই দুইজনে তুমি ক্রস গুণন বের করো, তার মানটা বের করো, এইখানে বসাবো। দুইটার মান দুইটা শুধু গুণ করে এইখানে বসাবো, দুইটার মান বের করবো রুট ওভার দিয়ে, সেখান থেকে তুমি থিটা মানটা বের করবে। দেখি আমি ক্রস গুণন করি, এ ক্রস বি, দাও মডুলাস আই জে কে, আই জে কে, তারপরে এবার বসাবো 2 3 2 3 3 4 3 4, তারপরে আছে 4 2 4 2, বাস। এখন কি করব, আমি একটা একটা করে সহগ নেব। প্রথমে যখন আইকে নিলাম, প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। প্রথমে আইকে নিলাম, আই এর সারি কলাম বন্ধ, 3 2 6 মাইনাস 4 4 16। এবার আমি মাইনাস নেব, প্রথমে প্লাস তারপর মাইনাস। জে ভেক্টর জে ক্যাপ সমান কি হবে, জে ক্যাপ, এবার আবার ব্র্যাকেট দাও। তাহলে এবার জে এর এটা আর এটা কাটা, তাহলে থাকলো 2 2 4 3। এবার 3 4 এ আগে 12, তাহলে মাইনাস 2 2 4। কেন 3 4 এ 3 4 আগে নিলাম, আগে 2 2 4 কেন নিলাম না, ঘড়ি কাটার দিক। প্লাস মাইনাস প্লাস, এবার কে কে যখন নেবো, কে সারি কলাম বাদ, শুধু এই 4 জন থাকবে। এবার আবার 4 2 8 মাইনাস 3 3 কে 9, এটা একটু আগে দেখে বিয়োগ করা। 16 থেকে 6 গেলে কত থাকে, -10। 16 থেকে 6 গেলে কত থাকে, -10। বুঝতেছো, এ মাইনাস আছে কিন্তু, ওই জন্য -10 হচ্ছে। তাহলে -10 নাই, এটা কি হবে, মাইনাস কত জে, 4 গেল, তাহলে 8 8 জে। এটা কত, এখানে থাকবে -1, তার মানে থাকলো মাইনাস কে, -1 থাকবে, -1 কে সাথে গুণ হলে মাইনাস কে হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে এদের কি গুণফল, ক্রস গুণফল। গুণফলের মানটা লাগবে আমাদের, সূত্রে যে গুণফলের মানটা আসছে, এই গুণফলে আমি এখন মানটা বের করে নিই। অতএব এ ক্রস বি এর মানটা সমান রুট ওভার -10 স্কয়ার প্লাস -8 স্কয়ার মাইনাস, সবই মাইনাস কি করা যাবে, এখানে 1 আছে, -1 স্কয়ার, -1 স্কয়ার, এখানে একটা প্লাস। রুট স্কয়ারের ভিতরে মাইনাস কোনো কিছু থাকে না, 1 সেকেন্ড ক্যালকুলেটর, মাইনাস কোনো কিছু থাকে না। এখন আমি দেখো গুণ করি, 10 10 এ 100 প্লাস 8 8 64 প্লাস 1 কে 1, রুট ওভার 64 166, রুট ওভার 166। একে ভাঙাই সমস্যা, এই অবস্থায় বসাই দিই, রুট ওভার 166, ডাইরেক্ট কোনো মান আসলে না ভাঙে, 12 পয়েন্ট থাকে, পয়েন্ট এদিকে বসাবো একবার, রুট ওভার 166, তাহলে এখানে আমি মানটা পেয়ে গেলাম, এর মান হচ্ছে রুট ওভার 166 সমান, এ বির মান তো আমি জানি না, এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান বের করে দুটো আমি গুণ করে দেবো। করো, কোন সাইডে করি, জায়গা ইজ নো হিয়ার, উপরের সূত্রগুলো তো আর লেখা লাগতেছে না, আমি নিচে লিখে ফেলছি। এখন দেখো এই ভেক্টরের মানটা আমি বের করি আগে। এই ভেক্টরের মান কত আসে, রুট ওভার 2 স্কয়ার 2 2 4 প্লাস 3 স্কয়ার 3 3 9 প্লাস 4 x 4 4 16। বি ভেক্টরের মানটা বের করে নেব আমি, 3 3 9 প্লাস 4 4 16 প্লাস 2 2 4, তার মানে এখানে কত আসে দেখো, তোমার আসে হলো 20 আর 29, রুট ওভার 29। আর এখানে কত আসে, রুট ওভার 20, এটা তো 29 আসে, সেমই আসে, রুট ওভার 29, তাই না, রুট ওভার 29, এটাই আসে। 2 2 4 3 3 9 4 4 16, 3 3 9 4 4 16 2 2 4, ঠিক আছে, রুট ওভার 29। তাহলে এই দুটো গুণ করবো, আমার কি বলছে, এ আর বি লাগবে, এ বি সমান রুট 29 ইন্টু রুট 29, হিসাব করে দেবো, রুট 29 গুণন রুট 29, রুট 29 গুণন রুট 29, শুধু 29, রুট টু ফুল 2, রুট 3 ফুল 3, তার মানে এটা শুধুমাত্র 29 থাকে এখানে। তাহলে এ বির মানও পাইছি আমি 29, কত 29 সাইন থিটা, আমি থিটার মানটা বের করব। তাহলে এটা কিন্তু আসতে পারে, কোণ নির্ণয় করা কিন্তু আসে, এমসিকিউ তো অবশ্যই আসবে। তাহলে আমি নিলাম 29 সাইন থিটাকে এইদিকে, রুট ওভার 166কে ওইদিকে, তুমি এটাকে ভাঙে পয়েন্ট আকারে আনলেও সমস্যা, 29 ওইদিক যাবে, তাহলে সাইন থিটা থাকলো, সাইন থিটা সমান রুট ওভার 166 ডিভাইডেড বাই 29, সাইনটা ওইদিকে ইনভার্স হয়ে যাবে, থিটা সমান সাইন ইনভার্স রুট ওভার 166 ডিভাইডেড বাই 29, ক্যালকুলেটর, বাকিটা ক্যালকুলেটর। সাইন ইনভার্স দিলাম, সাইন ইনভার্স কত, রুট ওভার 166 ভাগ 29, এটা আছে 26.38,
26.38, তাহলে আসে কত 26.38, 26 না কত দেখলাম, হ্যাঁ 26.38 ডিগ্রি। এই দুইটা ভেক্টর, এই যে এইদিকে আছে তোমার এ ভেক্টর, এইদিকে আছে তোমার বি ভেক্টর, ঠিক আছে। এদের মধ্যবর্তী কোণটা আমি বের করছি কত 26.38 ডিগ্রি, 26.38 ডিগ্রি আনসার। এটা ক্রস গুণনের মাধ্যমে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা, এটা একদম ইজি, ঠিক আছে। ক্রস গুণনের লাস্ট টপিক ইজি, ক্রস গুণনের লাস্ট টপিক দেখো, ক্রস গুণনের লাস্ট টপিকটা হচ্ছে আমরা পড়ছিলাম ডট গুণনের ক্ষেত্রে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণন 0 হয়। ডট গুণনের ক্ষেত্রে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে, ঠিক আছে, পরস্পর কি হলে লম্ব হলে, যদি এই যে একটা ভেক্টর হয় এইদিকে, একটা ভেক্টরের এইদিকে, পরস্পর লম্ব, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু ঘোড়ার ডিম, এটা এ ভেক্টর, এটা হচ্ছে তোমার বি ভেক্টর, ঠিক আছে। এটা আমরা পড়ছিলাম ডট গুণনের ক্ষেত্রে। ক্রস গুণনের ক্ষেত্রে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, এইটা যেই দিক, এই ভেক্টরটা তোমার সেই মানে সমান্তরাল, একটা সমান্তরাল আছে, মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি 180 ডিগ্রি, এই ক্ষেত্রে ক্রস গুণন 0 হয়। কিভাবে হয় ওইটা দেখা। ডট গুণনের ক্ষেত্রে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে ডট গুণন 0 হয়। কেমনে হয় দেখাইছি, যে ওই যে তোমার হলো cos 90 ডিগ্রি মান 0, যার কারণে 0 হয়। এটার 180 sin 180 ডিগ্রি মান 0। কিভাবে 0 দেখো, আগে আমি দেখি, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে, উল্টা পাল্টা করে ফেলাইও না আবার পরীক্ষার মধ্যে। সমান্তরাল যদি সমান্তরাল বলে আবার ওই যে ডট গুণন মারি দিও না, সমান্তরাল বললে ক্রস গুণন, আর হচ্ছে তোমার যে লম্ব বলে ডট গুণন। সমান্তরাল বলে ক্রস গুণন 0, লম্ব বলে ডট গুণন 0। তাহলে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে, আমি তো এখন লম্ব লিখতে দিচ্ছিলাম, সমান্তরাল হলে ক্রস গুণ 0 হয়, ক্রস গুণ 0 হয়, 0 হয়। কেমনে হয় দেখাইতেছি দেখো, দুইটা ভেক্টর, মনে করো একটা ভেক্টর, এইদিকে একটা আছে তোমার এ ভেক্টর, এইদিকে আছে তোমার একটা বি ভেক্টর, ঠিক আছে। এদের মধ্যবর্তী কোণটা কত হবে, সমান্তরাল হলে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। আমরা সূত্র কি জানি, এ ভেক্টর ডট ক্রস বি ভেক্টর সমান এ বি সাইন থিটা ইটা, ঠিক আছে। তাহলে এ ভেক্টরের মান ক্রস বি ভেক্টরের মান বাদ দাও, এটাই আমারই থাকবে, এ বি সাইন 180 ডিগ্রি ইটা, তাই না। সাইন 180 ডিগ্রি মান কত বলো, সাইন 180 ডিগ্রি মান কত, এটা না, সাইন 180 ডিগ্রি মান এটা না, তাহলে ওটা এখন এখানে বসাও তো কি আসে, এ ক্রস বি সমান ঘোড়ার ডিম। তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণন, যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয় তাহলে তাদের ক্রস গুণন 0 হয়, দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্রস গুণন 0 হয়, দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্রস গুণন 0 হয়। কেমন দেখা দেখাই দিলাম, খ মার্কে আসতে পারে, দেখাও যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস গুণন 0 হয়। বা সৃজনশীল টপিক আছে, লম্বর ক্ষেত্রে ডট গুণনের ক্ষেত্রে এমন একটা অঙ্ক করছিলাম, এম এর মান নির্ণয় করা, এখানেও এমন একটা করবো আমরা। দেখো দিল এ সমান 2i 2j m কে, বি ভেক্টর 2i 2j 3k। তোমরা এখান থেকে m এর মান কত, দুইজন পরস্পর সমান্তরাল হলে, দুটি ভেক্টর সমান্তরাল হলে, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে m এর মান কত, এটাই স্টেপ। দেখো আমি ডট গুণনের ক্ষেত্রে দেখাইছিলাম দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে ডট গুণন 0 হয়, ওইখান থেকে m এর মান নির্ণয় করা দেখাইছিলাম। এখন তুমি এইখান থেকে কিসের মান বের করা দেখাবা, কিসের ডট গুণন, তাহলে ডট এখানেও তুমি m এর মান বের করবা, তুমি লিখবা, আমরা জানি a ক্রস b সমান সমান ঘোড়ার ডিম, যদি সমান্তরাল হয় উপরে লাইনটা লিখবা, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস গুণন 0 হয়, লিখলা, ক্রস গুণন করবা, করে যা অ্যান্সার আসে তার সমান 0 দিবা, এখন এখানে বা দিয়ে তুমি m এর মানটা বের করবা। না পারলে আমি আসি, তুমি আগে চেষ্টা করলে নিজের প্র্যাকটিস হবে, নিজের একটু মাথাটাকে তুমি আর একটু বেশি ব্যবহার করবা, ঠিক আছে, তোমার কাজে দিবে। নেক্সট, না পারলে আমি বুঝাই দেবো পরে, সমস্যা নেই। এই হলো আমার ক্রস গুণনের শেষ টপিক। এখন আমরা লাস্টে কালকে কি করছিলাম, নদী নৌকা, তাহলে আমরা আরেকটু নদী নৌকাটা একটু টাচ দিই। নদী নৌকা, এই যে তোমার হলো নদী, ঠিক আছে, এই স্থান থেকে এই স্থানে একজন ভদ্রলোক যাবে, নৌকা চালায় যাক, আর হলো তোমার সাঁতার কেটে যাক, না তোমার ট্রেন দিয়ে যাক, যেটাই হোক যাবে, নদী দিয়ে যাবে।
নদীর মধ্যে কি কি থাকে, মাছ ঘোড়া হাতি যাই থাকুক না কেন, এখানে আগে স্রোত আছে, সর্বপ্রথমে স্রোত থাকে। কিছু কিছু ক্ষেত্রে থাকে না, স্রোত না থাকলে আমাদের নিয়ম আলাদা। আপাতত আমি ধরে নিলাম যে এই নদীর মধ্যে স্রোত আছে, প্রচুর স্রোত, ঠিক আছে, আমি ধরে নিলাম নদীর মধ্যে স্রোত আছে। এখন দেখো, তুমি যদি চাও যে সর্বনিম্ন সময়ে তুমি যদি নদী পার হতেছো, সময়ে নদী পার, তুমি মনে করো সর্বনিম্ন সময় মানে তোমার জানি সব থেকে কম সময় যায়, এমন একটা তুমি সময় বের করে নদী পার হইতে চাইতেছো, তাহলে তোমার কি করা লাগবে, স্রোত থাকা যাবে না, তোমাকে ডাইরেক্ট এই পার থেকে ওই পারে যাওয়া লাগবে, বিশেষ। এর থেকে আরো সময় কমানো আর কোনো উপায় আছে নাই। আরেকটা উপায় আছে, তোমাকে হেলিকপ্টার দিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে, হেলিকপ্টার বা প্লেন দিয়ে যাওয়া লাগবে, তাছাড়া এটা ছাড়া আর কোনো উপায় নেই। তাই তুমি যদি চাও যে আমি সব থেকে কম সময় নদীটা পার হবো, তাহলে তুমি ডাইরেক্ট 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে দেবো। কার সাথে 90 ডিগ্রি, নদীর পাড়ের সাথে না, নদীর পথ এমন হয় তুমি এর সাথে 90 ডিগ্রি কোণে কিভাবে যাত্রা করবে, স্রোতের সাথে, এই যে দিক দিয়ে স্রোত যায় না, এই স্রোতের সাথে তুমি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করবে, ঠিক আছে, স্রোতের সাথে। কার সাথে, স্রোতের সাথে, মনে রাখবে কোন অলওয়েজ এখানে স্রোতের সাথে, কোনো পাড়ের সাথে না, যে কোনো কোন দেখাই না কেন আমি স্রোতের সাথে, ঠিক আছে। তাহলে নদী পার হতে চাইলে তাহলে তোমার স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করা যাবে, কোণে যেতে হবে। সর্বনিম্ন সময়, তুমি এখন মনে করো সর্বনিম্ন দূরত্ব নদী